আজকের এপিসোডের শুরুতে দেখা যায় মাস্টার ইফ্যাং আবারও নিজের ধারমা প্লেট ব্যবহার করে ক্যালকুলেশন করছে। ক্যালকুলেশন শেষ হতেই সে নিজের মাথায় নিশ্চিত হয়ে যায় যে লিহান মারাই গেছে। খুশিতে তার মুখে একটা হাসি ফুটে ওঠে। অবশেষে এত চেষ্টার পর ছেলেটা মরল, কিন্তু পরক্ষণে সে নিজেই সন্দেহে পড়ে যায়। না, ওতে এত সহজে মরার ছেলে নয়, কাউকে পাঠিয়ে নিশ্চিত হতে হবে। আমার ক্যালকুলেশন ঠিক ছিল নাকি আবারও ও আমাকে বোকা বানাচ্ছে সেটা জানতেই হবে। এরপর সে নিজের সবচেয়ে বিশ্বস্ত দুজন স্টুডেন্টকে সেই টেম্পলে পাঠিয়ে দেয় যেখানে নাকি লিহানের লাশ থাকার কথা। টেম্পলের সামনে পৌঁছেই একজন স্টুডেন্ট বলে, আমাদের ফ্যামিলিয়ন মাস্টার এত শক্তিশালী ছিলেন যে সেক্টের অনেক ইল্ডার তাকে হারাতে পারেনি। এমন একজন মানুষ এত ছোট্ট একটা টেম্পলে এসে এত সহজে মারা গেলেন কিভাবে? ব্যাপারটা কিছুতেই বিশ্বাস করা যায় না। অন্যজন উত্তর দেয়, যদি ইফ্যাং প্রেডিকশন করে থাকেন তাহলে এটা অবশ্যই সত্য, কারণ উনি কখনো ভুল প্রেডিকশন করেন না। দুজন টেম্পলের ভেতরে ঢুকলেও সেখানে কোনো লাশ খুঁজে পায় না। তারা চারদিকে তাকিয়ে অবাক হয়ে যায়। টেম্পলে এত ছোট, কিন্তু তাহলে তার বডির কথাই গেল। ঠিক তখনই অদৃশ্য অবস্থায় থাকা জিয়া হেসে ফেলে। তারপর বলে, এরা তো একেবারে গাধা, এত সুন্দর করে লুকিয়েছি তারপরও খুঁজে পাচ্ছে না, মনে হচ্ছে আমাকে একটু সাহায্য করতে হবে। এই বলে সে টেবিলের ওপর একটা পাথর ছুঁড়ে মারে। শব্দটা শুনেই দুজন স্টুডেন্ট টেবিলের কাছে আসে। টেবিলের কাপড় সরাতেই তারা খড় দিয়ে বানানো একটা মানুষের বডি দেখতে পায়, কিন্তু জিয়ার ইলিউশনের কারণে তাদের চোখে সেটাই লিহানের আসল বডি বলে মনে হচ্ছিল। এবার তারা পুরোপুরি বিশ্বাস করে ফেলে যে লিহান সত্যি মারা গেছে। তবুও তাদের মনে অদ্ভুত একটা অস্থির কাজ করছিল। হঠাৎ টেম্পলের পরিবেশ ভয়ঙ্কর রহস্যময় হয়ে ওঠে। দুজনের মনে হঠাৎ ভয় হতে শুরু করে, আর সেখানে একটা ঘোস্ট বেড়াতে শুরু করে। সেই ঘোস্ট আর কেউ নয়, আমাদের লিহান। সে ইচ্ছা করে ঘোস্টের মতো অভিনয় করে নিঃশব্দে তাদের পেছনে গিয়ে দুজনের কাঁধে হাত রাখে। হঠাৎ এমন একটা মানুষের হাত ঘাড়ের উপর অনুভূতি করে দুজনে একদম ভয় প্রাণ বের হয়ে আসে। তাদের মুখের এক্সপ্রেশন দেখে লিহান নিজের হাসি আর ধরে রাখতে পারলো না। এরপর সে দুজনের মাথায় একসঙ্গে ধাক্কা মেরে অজ্ঞান করে দেয়। ওদের পোশাক দেখে লিহান আর জিয়া দুজনে বুঝে যায় এই সবকিছুর পেছনে মাস্টার ইফেং এর হাত রয়েছে। লিহান বিরক্ত হয়ে বলে, ওই মহিলা সত্যি ভীষণ বোকা, আমাকে মারার জন্য এইসব হাস্যকর প্ল্যান করলো। একটু বুদ্ধি কাটালে তো পারতো, ওকে ধরাটা তো একদম সহজ ছিল। জিয়া তখন বলে, এই সেই মহিলা না যে লাইফ এন্ড ডেথ পর্যন্ত প্রেডিকশন করতে পারে? যদি সে এমন কিছু প্রেডিকশন করে থাকে যেটা তার নিজের জন্যই বিপদ ডেকে আনবে? লিহান একটু চিন্তা করে উত্তর দেয়, হতে পারে, আবার নাও হতে পারে। সত্যিটা জানলে হয়তো ওর কাছেই জানা যাবে। এরপর সিন আবার চলে যায় লিভিয়ন হাই ফ্যামিলিয়নে। সেখানে মাস্টার ইফেং দূর থেকে লিহানকে জীবিত ফিরে আসতে দেখে একদম স্তম্ভ হয়ে যায়। তার মুখের রং মুহূর্তেই উদাও হয়ে যায়। সে অবিশ্বাসের সুরে বলে, এটা এটা কিভাবে সম্ভব? তাহলে আবারও আমার প্রেডিকশন ভুল হয়ে গেল? আমি তো স্পষ্ট দেখেছিলাম ও মারা যাবে, তাহলে এখনো বেঁচে আছে কিভাবে? রাগে তার পুরো মুখ লাল হয়ে যায়। এদিকে লিহান একদম স্বাভাবিকভাবে তার সামনে এসে হাসতে হাসতে বলে, আমার যাত্রাটা কিন্তু খুব একটা ভালো যায়নি। মনে হচ্ছে মাস্টার ইফ্যাং সব জেনে গেছেন, তাই নিজেই আমাকে রিসিভ করতে চলে এসেছেন। তারপর মুচকি এসে আরো বলে, নাকি আপনি আমাকে একটু বেশি পছন্দ করতে শুরু করেছেন? একথা শুনে মাস্টার ইফ্যাং ক্ষিপ্ত হয়ে ওঠে। সে ঠান্ডা গলায় বলে, পছন্দ? আমি আমার ধারণা প্লেটে দেখেছি ভবিষ্যতে তুমি সুয়াং সেক্টের জন্য ভয়ঙ্কর ডিস্ট্রাকশন হয়ে উঠবে। শুধু তাই নয়, এল্ডার সহ এখানকার সব স্টুডেন্টদের তুমি মেরে ফেলবে। একথা বলেই সে নিজের ছোট বের করে, তাই আজ আমি তোমাকে মারতে এখানে এসেছি। কথা শেষ করে সে প্রচন্ড গতিতে লিহানের দিকে শট চালিয়ে দেয়, কিন্তু লিহান মাথা সামান্য নিচে করেই সে অ্যাটাকটা এড়িয়ে যায়। সঙ্গে সঙ্গে নিজের শট বের করে তার শট সরিয়ে শান্ত গলায় বলে, তুমি কি সত্যি ফ্যামিলিয়ন মাস্টারকে বাঁচানোর জন্য আমাকে মারতে চেয়েছো, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? আমার মনে হয় না শুধু ফ্যামিলিয়ন এর ভালোর জন্যই তুমি আমাকে মারতে চাও, বরং মনে হচ্ছে তুমি ভয় পাচ্ছ যে ভবিষ্যতে আমি তোমাকে মেরে ফেলবো। এই কথাগুলো সরাসরি মাস্টার ইফেং এর মনে গিয়ে লাগে। রাগে সে আবারও লিহানের ওপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু লিহান সহজেই তার অ্যাটাক ব্লক করে এক ধাক্কায় তাকে অনেক দূরে ছিটকে ফেলে দেয়। মাটিতে পড়তেই ইফেং সঙ্গে সঙ্গে একটি ফরমেশন তৈরি করে ফেললো। ফরমেশন অ্যাক্টিভ হতে জিয়া অবাক হয়ে বলে, এটা তো কোয়ানম্যাং ফরমেশন। লিহান, তোমার এনার্জি গুলো এত ইন্টারেস্টিং হয় কিভাবে? ফরমেশন দেখে লিহান হেসে বলল, তার মানে এবার আমি নিশ্চিন্তেই ফাইটটা করতে পারবো। মাস্টার ইফেং এর বিরুদ্ধে আর নিজের পাওয়ার লুকিয়ে রাখার দরকার নেই। সে শর্টটা তুলে সরাসরি অ্যাটাক করার জন্য এগিয়ে যায়, কিন্তু ঠিক তখনই মাস্টার ইফেং অবিশ্বাস্য গতিতে সরে গিয়ে অ্যাটাকটা কাউন্টার করার জন্য প্রস্তুতি নেয়। লিহান অবাক হয়ে যায়, কারণ সে বুঝতে পারে মাস্টার ইফেং তার প্রতিটা অ্যাটাক আগেই প্রেডিকশন করতে পারছে। এই সুযোগে মাস্টার ইফেং তাকে নিজের ফরমেশনের ভেতরে ট্র্যাপ করে বাইরে বেরিয়ে আসে। বাইরে দাঁড়িয়ে সে ঠান্ডা গলায় বললে, এবারে ফরমেশনের ভেতরে আটকে থেকে বুঝতে পারবে তোমার পাওয়ার আসলে কতটা সাধারণ। দূর থেকে সবকিছু দেখছিল জিয়া। সে বলল, এই ফরমেশন খুব পাওয়ারফুল, এটাকে কন্ট্রোল করাই সহজ হবে না, কিন্তু ধারমা ডিস্ক এর সাহায্যে ও নিজের পজিশন একদম নিখুঁতভাবে ধরে রেখেছে। এই ফরমেশনের ভেতরে ব্যালেন্স হারালে এনার্জির আগে ফরমেশনটাই তোমাকে উড়িয়ে দেবে। যতদূর মনে পড়ছে এই ফরমেশনে 5th জেনারেশন গডের ছেলে
টিয়ান ডোজি তৈরি করেছিল। জিয়ার কথা শুনে লিহান পুরো ব্যাপারটা বুঝতে পারে। ফাইট করতে করতে সে নিজের পজিশন বদলাতে থাকে এবং হেসে বলে, তোমার পজিশন ধরে রাখার দক্ষতা সত্যি প্রশংসার যোগ্য। তবে একটা কথা বলো তো, বর্তমান পিক মাস্টারকে নিজের কথায় রাজি করানো নিশ্চয়ই খুব সহজ ছিল না, তবুও তাকে আমার বিরুদ্ধে উস্কে ফেলেছো। মনে হচ্ছে এটা তোমার জন্য খুব লাভজনক একটা চুক্তি হবে, তাই না? মাস্টার ইফেং বিরক্ত হয়ে বলে, এইসব জেনে তোমার কি লাভ? এখন কি তোমার সেই ক্ষমতা আছে যাতে তুমি আমাকে আঘাত করতে পারবে? লিহান হেসে বুড়া আঙ্গুল নিচে রেখে দেখিয়ে বলল, তোমাকে হারাতে আমার 3টা মুভি যথেষ্ট, তোমার অ্যাবিলিটি আমার সামনে কিছুই না। এই অপমান সহ্য করতে না পেরে মাস্টার ইফেং প্রচন্ড রাগে আবার নিজের শট নিয়ে ঝাঁপিয়ে পড়ে। লিহান শান্ত গলায় বলে, দেখলে তুমি কতটা ইমপ্লাসিভ, নিজের পাওয়ারের উপর তোমার বিন্দু মাত্র কনফিডেন্স নেই। এই বলে সে নিজের স্বর মাটিতে গেঁথে দেয়। মুহূর্তের মধ্যে চারপাশে একটা বিশাল ওয়াইন্ড ফরমেশন তৈরি হয়ে যায়। মাস্টার ইফেং সেই ফরমেশনের ভেতরে ঢুকতেই লিহান বলে, তোমার আচরণই শতভাগ প্রমাণ করে দিল যে আমি যাকে খুঁজছিলাম সে তুমি। কথা শেষ করে সে ভয়ঙ্কর একটা উইন্ড অ্যাটাক চূড়া মারলো। আঘাতে মাস্টার ইফেং অনেক দূরে ছিটকে পড়ল, কিন্তু লিহান থামলো না। সঙ্গে সঙ্গে তার পায়ের নিচে আরেকটা ফরমেশন অ্যাক্টিভ করে দেয়। তারপর প্রচন্ড গতিতে সামনে এগিয়ে নিজের স্পিরিচুয়াল ক্লোন তৈরি করে ফেলে। সবচেয়ে অবাক করার বিষয় হলো মাস্টার ইফেং নিজের ফরমেশনটাই হুবহু রিক্রিয়েট করে ফেলছিল। এবার মাস্টার ইফেং সত্যি প্যানিক করতে শুরু করে। চারদিকে থেকে লিহানের ডাক একসঙ্গে তার দিকে আসতে থাকে। বাঁচার জন্য সে মরিয়া হয়ে ফরমেশনের বাইরে জাম্প দেওয়ার চেষ্টা করে। কৌশলটা প্রায় সফল হয়ে যায়, কারণ লিহানের স্পিরিচুয়াল ক্লোনগুলো একে অপরকে ক্রস করে চলে যায়। কিন্তু আসল লিহানের শর্ট ঠিক তখনই তার গলা কেটে দেয়। রক্ত বের হতে দেখে মাস্টার ইফেং হতভম্ব হয়ে যায়। এরপর মুহূর্তের মধ্যেই লিহান তার গলায় শর্ট ঠেকিয়ে দেয়। তারপর শান্ত গলায় বলে, মাস্টার ইফেং, এবার আপনার হার মেনে নেওয়া উচিত। হতাশ হয়ে মাস্টার ইফেং নিজের শর্ট বের করে ফেললো। তারপর গভীর নিঃশ্বাস ফেলে বলল, আমি সবকিছু চেষ্টা করছি, তবুও ডেস্টিনি বদলাতে পারলাম না। আমার ক্যালকুলেশন পাওয়ার ব্যবহার করেও নিজের ফেথ পরিবর্তন করতে পারিনি। সে হার মেনে নেওয়ায় লিহান সঙ্গে সঙ্গে সব ফরমেশন ভেঙে দেয়। চোখে পানি নিয়ে মাস্টার ইফেং বলে, আমি মৃত্যুকে মেনে নিতে প্রস্তুত, কিন্তু ইয়ং ফ্যামিলির মাস্টার, একটা প্রশ্নের উত্তর দিন, আপনি আমাকে কেন মারতে চান? আমি শুধু জানতে চাই আপনার হাতে আমার মৃত্যুর কারণটা কি? লিহান অবাক হয়ে বলে, আমি তোমাকে মারতে চাই? শুরুটা তো তুমিই করেছিলে, প্রথমে তুমি আমাকে মারতে এসেছিলে। মাস্টার ইফেং মাথা নেড়ে বলল, আমি আপনাকে মারতে এসেছিলাম কারণ আমি প্রেডিকশনে দেখেছিলাম ভবিষ্যতে আপনি আমাকে মেরে ফেলবেন। কারণটা না জেনে আমি মরতে চাই না। লিহান দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি অকারণে কাউকে মারি না, তুমি আগে অ্যাটাক করেছিলে বলেই আমি পাল্টা অ্যাটাক করেছি। এই কথা শুনে মাস্টার ইফেং নিজের ধারণা প্লেট বের করে দেখায়, দেখুন এখানে স্পষ্ট লেখা আছে আমার ফেথ আপনার হাতেই শেষ হবে। লিহানও ধারণা প্লেটের প্রেডিকশন দেখে বিভ্রান্ত হয়ে যায়। ঠিক তখনই অবিশ্বাস্য একটা ঘটনা ঘটে। মাস্টার ইফেং এর ফেথ হঠাৎ করেই সম্পূর্ণ বদলে যায়। সে আনন্দে বলে ওঠে, তার মানে আমি আর মরবো না? এরপর সিন বদলে যায়। দেখা যায় একটা রহস্যময় বৃদ্ধ নিজের স্পিরিচুয়াল ধারণা ডিস্ক ব্যবহার করে সব ক্যালকুলেশন ইচ্ছাকৃতভাবেই ভুল করে ঘুরিয়ে দিচ্ছিল। সে নিজের ক্যালকুলেশন দেখে বলে, আমার প্রেডিকশনের কারণে ইয়ং ফ্যামিলিয়ান মাস্টার লিহান আর মাস্টার ইফেং একে অপরকে মেরে ফেলতে যাচ্ছিল। আমি যদি সময় মতো এটা ঠিক না করতাম তাহলে এদের দুজনের লাশ এখানে পড়ে থাকতো। কিন্তু বৃদ্ধ নিজেও অবাক হয়ে যায়, এত বছর ধরে আমার কোনো প্রেডিকশন ভুল হয়নি, তাহলে আজ হঠাৎ ভুল হলো কিভাবে? ঠিক সেই সময়ে এক রহস্যময় মুখোশধারী ব্যক্তি তার সামনে হাজির হয়। লোকটাকে দেখে বৃদ্ধের মুখ ফ্যাকাশ হয়ে যায়। কোনো কথা না বলেই সেই অজানা ব্যক্তি বৃদ্ধের ওপর অ্যাটাক করে দেয় আর মুহূর্তের মধ্যে তাকে হত্যা করে ফেলে। বৃদ্ধ মারা যেতেই তার হাত থেকে ধারমা ডিস্ক মাটিতে পড়ে যায়। রহস্যময় লোকটি ডিস্ক তুলে নেয়, তারপর সেখান থেকে চলে যায়। তার সাদা শরীর আর ছোট হাত পা দেখে মনে হচ্ছিল এই ঘটনার পেছনে হয়তো কারেন্ট ফ্যামিলিয়ন মাস্টারের হাত রয়েছে। এদিকে সিন আবার মাস্টার ইফেং এর দিকে চলে আসে। সে নিজের ধারমা প্লেটের দিকে তাকিয়ে ভীষণ অস্থির হয়েছিল। ঠিক তখনই সে হারিয়ে যাওয়া স্পিরিচুয়াল ধারমা ডিস্ক হঠাৎ উড়ে এসে তার ধারমা প্লেটের সঙ্গে মার্জ হয়ে যায়। মুহূর্তের মধ্যেই ধারমা প্লেটের রং বদলে যায়। এটা দেখে মাস্টার ইফেং হতবাক হয়ে বলে, আজ পর্যন্ত ধারমা প্লেটের রং কখনো এইভাবে বদলায়নি, তাহলে এটা কিভাবে সম্ভব? হঠাৎ যেন তার মাথায় কিছু একটা আসে। পরের মুহূর্তে সে ভয়ে কাঁপতে কাঁপতে সেই প্লেটটা নিজের হাত থেকে ফেলে দেয়। তার চোখে পানি চলে এসেছিল। কাঁদতে কাঁদতে সে বলে, মাস্টার আপনি আমার সঙ্গে এমনটা কিভাবে করতে পারলেন? সে বারবার একই কথা বলতে থাকে। তার এই অদ্ভুত আচরণ দেখে লিহান আর জিয়া কিছুই বুঝতে পারছিল না। এরপর মাস্টার ইফেং দ্রুত নিজের মাস্টারের কাছে যাওয়ার জন্য রওনা দেয়। সে শুধু একটাই কথা বলছিল, মাস্টার আজ আমাকে আপনার কাছে জবাব চাইতেই হবে। লিহান তখন জিয়াকে বলে, চলো ওর পিছু নেই, দেখি আসলে কি ঘটেছে। দুজনেই মাস্টার ইফেং এর পিছু নিয়ে জঙ্গলে অনেক গভীরে চলে যায়, কিন্তু হঠাৎ করে সে চোখের আড়ালে চলে যায়। দুজনেই অবাক হয়ে চারপাশে খুঁজতে থাকে। ঠিক তখনই দূর থেকে কারো কান্নার শব্দ ভেসে আসে। কান্নার মাঝেই মাস্টার ইফেং চিৎকার করে বলছিল, আপনি যখন বেঁচেই ছিলেন তাহলে আমার সামনে নিজেকে মৃত্যুর নাটক করেছিলেন কেন? এই আওয়াজ শুনে ইফেং বুঝে যায় কাছে একটা সিক্রেট কেভ এন্ট্রেন্স আছে। এন্ট্রেন্স দেখে জিয়া বলে, লুকিয়ে থাকার জন্য এর চেয়ে ভালো জায়গা আর হতেই পারে না। দুজন কেভের ভেতরে ঢুকতে দেখে মাস্টার ইফেং নিজের মাস্টার
এর মৃতদেহের পাশে বসে কান্না করছিল। রাগ আর কষ্টে সে চিৎকার করে বলে, এত বছর ধরে সবাইকে নিজের মৃত্যুর নাটক দেখিয়েছেন আর আড়াল থেকে ধারমাটিক কন্ট্রোল করে আমার মৃত্যুর পরিকল্পনা করছিলেন। আপনি আমাকে মেরে আমার ফেত আর জীবন নিজের করে নিতে চাইছিলেন। আপনি আমার মাস্টার হয়েও আমার সঙ্গে এমন কিভাবে করতে পারলেন? আপনি চলে যাওয়ার পর থেকেই আমি যতগুলো ক্যালকুলেশন করেছি সবই আসলে আপনার পরিকল্পনার অংশ ছিল। একথা বলতে বলতে সে পুরোপুরি ভেঙে পড়ে। কাঁদতে কাঁদতে বলে, মাস্টার কেন? আমাকে সাকসেসর বানানোর আসল উদ্দেশ্য কি ছিল আপনার? যাতে একদিন আমাকে বলি দিয়ে নিজের জীবন ফিরে পান? এবার পুরো ঘটনা লিহান আর জিয়ার কাছে একদম পরিষ্কার হয়ে যায়। লিহান ধীরে কণ্ঠে বলে, আমি ভাবতেই পারিনি উনি এত বড় একটা ষড়যন্ত্র করে লিখেছিলেন। জিয়া হালকা এসে উত্তর দেয়, মৃতদেহটা দেখে তো আমার মনে হচ্ছে না উনি খুব চালাক ছিলেন, বরং শেষ পর্যন্ত নিজের ফাঁদে পড়েছেন। এরপর মাস্টার ইফেং নিজের অতীতের গল্প বলতে শুরু করেন। সে জানায় ছোটবেলায় তার পরিবার এতটাই গরিব ছিল যে বেঁচে থাকার জন্য তাকে লিয়েইউন হাই ফ্যামিলিয়নে বিক্রি করে দিতে বাধ্য হয়েছিল তারা। সেখানে সে বহু বছর শুধু একজন সার্ভেন্ট হিসেবে কাজ করেছে। অনেক বছর পর তার সঙ্গে পরিচয় হয় তার মাস্টারের। তার ট্যালেন্ট দেখে মাস্টার তাকে ডিসাইপল হিসেবে গ্রহণ করেন, কারণ প্রথমে দেখাতেই তিনি বুঝতে পেরেছিলেন এই মেয়েটার অসাধারণ পোটেনশিয়াল আছে। মাস্টার ইফেং খুব ট্যালেন্টেড ছিল, তাই ক্যালকুলেশন শেখানোও তার মাস্টারের জন্য খুব সহজ ছিল। তারপর আজও সে নিজের মাস্টারকে সম্মান করে, কারণ তার বিশ্বাস ছিল এই মানুষটা তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। তার ট্যালেন্ট চিনেছেন। যদি তিনি তাকে ডিসেবল না বানাতেন তাহলে হয়তো আজও সে একটা সার্ভেন্ট হয়ে জীবন কাটাতো। মাস্টারের শেখানো টেকনিক আর নলেজ এর কারণে সে আজ লিইউন ফ্যামিলিয়নের বিখ্যাত মাস্টার। কাল্টিভেশনের জগতে পা রাখার দিন থেকে শুরু করে আজ পর্যন্ত সে নিজের মাস্টারকে শ্রদ্ধা করেছেন। কিন্তু আজ সে জানতে পারলো এতদিন ধরে শুধু একটা পাউন ছিল সে। লিহান শান্ত গলে বলে, তুমি কখনো তার সত্যিকারের সাকসেসর ছিলে না। তুমি ছিলে শুধু একটা পাপেট যাকে একদিন নিজের জায়গায় ব্যবহার করার জন্য প্রস্তুত করা হচ্ছিল। জিয়া তখন বলল, জানো এই মেথডটা আমার কাছে খুব পরিচিত লাগছে, মনে হচ্ছে আগেও কোথাও আমি এটা ব্যবহার করা দেখেছি। তখন লিহান বলে, তুমি তার প্রথম ভিকটিম নও। এর আগেও তোমার মাস্টার ক্লাউড সিটির লর্ডের ছেলের সঙ্গে নিজের সোল এক্সচেঞ্জ করার চেষ্টা করেছিলেন, কিন্তু সেই এক্সপেরিমেন্ট ব্যর্থ হয়েছিল। তাই এবার আসল হোস্ট হিসেবে সে তোমাকে বেছে নিয়েছিল। এতদিন ধরে তোমাকে ট্রেন করে শুধু একদিন তোমার শরীরটা নিজের করে নেওয়ার জন্য সে বসেছিল। সব শুনে মাস্টার ইফ্যাং ধীরে কণ্ঠে বলে, এই ফেথ এক্সচেঞ্জ মেথড আমাদের ফ্যামিলিয়নের একটা ফরবিডেন টেকনিক। এই টেকনিক জোর করে দুজন মানুষের ডেস্টিনি অদল বদল করা হয়। এতে একজন নির্দোষ মানুষের পুরো জীবন ধ্বংস হয়ে যেতে পারে তার অনুমতি ছাড়াই। এই কারণে এই টেকনিকটা বহু বছর আগে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। তারপর সে মৃতদেহটার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলে, এত কিছু করার পরও শেষ পর্যন্ত কি পেলেন? এত বছর নিজেকে লুকিয়ে রাখলেন, শেষে একটা নামহীন মৃত্যু আপনার ভাগ্যে জুটল। মৃতদেহটার দিকে তাকিয়ে লিহান চিন্তিত গলায় বলল, এই মাস্টারের সঙ্গে আমার ফ্যামিলির কোনো সম্পর্ক থাকতে পারে। এরপর সে মাস্টার ইফেং এর দিকে তাকিয়ে বলল, আজ যদি তুমি আমাকে অ্যাটাক না করতে তাহলে অল্পের জন্য তোমার প্ল্যানটা বাঁচত না। মাস্টার ইফেং একটু বিরক্ত হয়ে উত্তর দিল, সত্যি বলছি এই পুরো প্ল্যানের ব্যাপারে আমি কিছু জানতাম না। আমি শুধু নিজের ফেস দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। বারবার মনে হচ্ছিল আমি এমন কি করেছি যে তুমি আমাকে মারতে চাও। যদি নিজের জীবন নিয়ে এত কনফিউশন না থাকতো তাহলে আমি কখনোই তোমার উপরে অ্যাটাক করতাম না। সব কথা শোনার পর যে একটা দীর্ঘশ্বাস ফেললো, তারপর বলল, মেয়েটা সত্যি অনেক দুর্ভাগা। লিহান শান্ত গলায় মাস্টার ইফ্যাংকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো। তারপর বলল, তোমার মাস্টারের জন্য আর কষ্ট পেও না। ওর ডেস্টিনিতে এই মৃত্যুটাই লেখা ছিল, আর মানুষের চোখে তো সে অনেক বছর আগে মারা গিয়েছিল। এই জায়গাটা সে নিজেই বেছে নিয়েছিল, আর শেষ পর্যন্ত এটি তার কবর হয়ে গেল। এইসবের জন্য তুমি কোনোভাবে দায়ী নও। এখন থেকে শুধু একটা বিষয় খেয়াল রাখো, তোমার মাস্টার যেই পথ হেঁটেছিলেন সেই পথে আর কখনো ভুলেও অনুসরণ করো না। এই কথা বলেই লিহান আর জিয়া কেপ থেকে বেরিয়ে চলে আসে। বের হওয়ার সময় লিহান হঠাৎ মৃতদেহটার দিকে তাকিয়ে আবার বলল, অদ্ভুত ব্যাপার, বডিতে কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই। যেই ওকে মেরে থাকুক এমন ভাবে মেরেছে যেন বাইরে থেকে সেটা দেখা না যায়, আর মনে হয় যেন সেটা একটা ন্যাচারাল ডেথ। জিয়া সঙ্গে সঙ্গে বলল, এটা সাধারণ কোনো টেকনিক নয়, খুব কম এফোর্টে কাউকে অদৃশ্যই মারা টেকনিক এটা। এক মুহূর্তের জন্য দুজনে একে অপরের দিকে তাকায়, তারপর একসঙ্গে বলে ওঠে, পাওয়ার কার্স টেকনিক। লিহান গভীর হয়ে যায়, কারণ এখন শুধু একজনকে খুঁজে বের করতে হবে যে এই কার্স টেকনিকটা ব্যবহার করেছে। সিন শিফট হয়ে যায়। অনেকদিন পর আবার লং ওয়ানকে দেখতে পাই আমরা। সে নিজের ইলিউশন টেকনিক প্র্যাকটিস করছিল। ঠিক তখনই একটা ট্যালিসম্যান উড়ে এসে তার সামনে পড়ে। সে অবাক হয়েছে তার হাতে নেয়। এর মধ্যেই লিহান সেখানে এসে পৌঁছে যায়। টেবিলের উপর রাখা ইলিউশন দিয়ে বানানো কাপ দেখে সে হেসে বলে, ও অনেক উন্নত হয়েছে দেখছি। এ বলে সে কাপে টি ঢালতে থাকে, কিন্তু চা পড়ার আগেই কাপটা মিলিয়ে যায়। লজ্জা পেয়ে লং ওয়ান বলে, এখনো অনেক প্র্যাকটিস বাকি আছে। লিহান তখন তালিসমানটা নিজের হাতে নিয়ে জিজ্ঞেস করলো, এটা ভালো করে দেখে বলো তো, এতে কি কোনো অদ্ভুত ব্যাপার দেখা যাচ্ছে? লং ওয়ান কিছুক্ষণ দেখে বলল, আমার মাস্টারের কাছেও এরকম একটা টেলিসমান ছিল, কেন এতে কি কোনো সমস্যা আছে নাকি? লিহান গম্ভীর কণ্ঠে বলল, যারা এই ধরনের টেলিসমান ব্যবহার করতো তারা হয় রহস্যময়ভাবে নিখোঁজ
নিখোঁজ হয়ে গেছে নয়তো মারা গেছে। আর অনেকেও তো লাশও খুঁজে পাওয়া যায়নি। অনেকদিন ধরে জুই ইউজুংকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার সন্দেহ এইসব ঘটনার পেছনে লি ইউন হাই ফ্যামিলিয়নের হাত রয়েছে। লং ওয়ান অবাক হয়ে বলল, কিন্তু ফ্যামিলিয়ন মাস্টার তো বহু বছর আগেই নিখোঁজ হয়ে গেছেন। আজ পর্যন্ত কেউ জানে না উনি কোথায় আছেন। তারপর সে জিজ্ঞেস করলো, তাহলে এখন আমরা কি করব? লিহান আত্মবিশ্বাসী গলায় বলল, আগে এই ডিসঅ্যাপিয়ারেন্স মাস্টারির সমাধান করব, তারপর কোনো বাধা ছাড়াই আসল এনিমিকে হারাবো। তার চোখে মুখে তখন স্পষ্ট উত্তেজনা। হঠাৎ সে সিরিয়াস হয়ে লং ওয়ানকে জিজ্ঞেস করলো, এই ফ্যামিলিয়নে এমন কেউ আছে নাকি যে কার্স টেকনিক ব্যবহার করে? লং ওয়ান ব্রুকুসকে বলল, তুমি এমন প্রশ্ন কেন করছো? আমাকে কি তোমার কোনো সমস্যার মধ্যে টানতে চাও নাকি? লিহান হালকা এসে দিল। তারপর বলল, তোমাদের লি ইউন হাই ফ্যামিলিয়ন তো অনেক আগেই বড় বিপদে আছে। আমার সঙ্গে থাকলেই বরং তুমি নিরাপদে থাকবে। কিন্তু লং ওয়ান এখন পুরোপুরি বিশ্বাস করতে পারছিল না। ঠিক তখনই জিয়া হাজির হয়ে বলল, যদি আমাকে ফিজিক্যাল বডি ব্যবহার করার পারমিশন দাও তাহলে আমি নিজেই বিষয়টা ইনভেস্টিগেশন করতে পারি। লিহান হেসে বলল, আমাদের ডিভাইন প্রিন্সেস সত্যি অনেক হেল্পফুল, তবে আপাতত আমার কাছে এর চেয়েও ভালো একটা মেসেজ আছে। সিন আবার মাস্টার ইফেং এর কাছে চলে যায়। সে ফ্যামিলিয়নের সব এল্ডারকে তার মাস্টার রেখে যাওয়ার ট্রেজারের ভাগ দিচ্ছিল। সবাই খুব খুশি ছিল। কিন্তু ঠিক তখনই সেখানে লি হান এসে উপস্থিত হয়। এরপর মাস্টার ইফেং তাকে সত্যিকারের সম্মান দেখিয়ে বলে, মাস্টার আপনি এখানে কেন এসেছেন? লিহান সরাসরি বলল, আমি জানতে চাই যে কার্স টেকনিক ব্যবহার করেছে সে এখন লেইয়ন ফ্যামিলিয়নের ঠিক কোথায় আছে। তুমি কি তোমার ধার্মাডিক্স দিয়ে সেটা বের করতে পারবে? মাস্টার ইফেং মাথা নেড়ে বলল, হ্যাঁ আমি চেষ্টা করছি। সে সঙ্গে সঙ্গে ধার্মাডিক্স বের করে ক্যালকুলেশন করতে শুরু করে। কিছুক্ষণ পর সে চোখ খুলে বলল, যে ব্যক্তি কার্স টেকনিক ব্যবহার করেছে সে এখন লিইয়ন হাই ফ্যামিলিয়নের ভেতরে আছে। লিহান বিরক্ত হয়ে বলল, সেটা তো আমি আগে জানি, কিন্তু ফ্যামিলিয়নের ঠিক কোথায় আছে? মাস্টার ইফেং একটু অস্বস্তিতে পড়ে গেল। লিহান বিরক্ত হয়ে বলল, থাক, মনে হচ্ছে তোমার দ্বারা হবে না। সে মুখ ফুলিয়ে উত্তর দিল, হয়তো আমি এখন এতটা স্কিলফুল নই যে এক্সাক্ট লোকেশন বের করতে পারবো। লিহান অবাক হয়ে বলল, কি বললে? মাস্টার ইফেং তখন দ্রুত বলল, না না, আমি কিছু বলতে চাইনি। ক্যালকুলেশন করার দরকার নেই। হয়তো আমি জানি আপনি যাকে খুঁজছেন সেই ঠিক কোথায় আছে। এ কথা শুনে লিহানের চোখে জ্বলে উঠলো। সে উত্তেজিত হয়ে বলল, কোথায়? তাড়াতাড়ি বলো। কিন্তু ঠিক তখনই সিনেমা চেঞ্জ হয়ে যায়। মাস্টার ইফেং এর কাছ থেকে সব তথ্য জানার পর লিহান আর লং ওয়ান একসঙ্গে শেনকিন পিকে দিকে রওনা দিয়েছে। পথে যেতে যেতে লিহানের মাথায় বারবার মাস্টার ইফেং এর কথাগুলো ঘুরছিল। তিনি বলেছিলেন, পুরো লিনহাই ফ্যামিলিয়নের যদি এমন কাউকে খুঁজতে হয় যে নিজের উপস্থিতি নিখুঁতভাবে লুকিয়ে রাখতে পারে, তাহলে সেই ব্যক্তি একমাত্র একজন, আর সে হলো লিয়ান নু। লোকটার মুখ সবসময় শান্ত থাকে, কিন্তু ভেতরে সে ভীষণ নিষ্ঠুর। গুপ্তভাবে চলাফেরা করা আর নিজের অস্তিত্ব আড়াল করার জন্য সে একদম বিখ্যাত। মাস্টার ইফেং এর দৃঢ় বিশ্বাস ছিল, যদি এই হত্যাকাণ্ডের পিছনে কারো হাত থাকে তাহলে সেটা আর কেউ নয়, লিয়ান নু। এই কথাগুলো ভাবতে ভাবতে লিহান আর লং ওয়ান শেনকুইন পিকে পৌঁছে যায়। কিন্তু পিকে ঢুকতেই তাদের পথ আটকে দাঁড়ালো অনেক এল্ডার আর ডিসেবল। সবার চোখে ছিল রাগ আর সতর্কতা। তাদের একজন গম্ভীর গলায় বলল, ইয়ং ফ্যামিলিয়ন মাস্টার, আর একদমও সামনে আসবেন না। এখনই ফিরে যান, না হলে আমাদের দোষ দিতে পারবেন না। লিহান অবাক হয়ে এসে বলল, আমি তো শুধু কিছু কথা বলতে এসেছি, ব্যাপারটা এত বড় হলো কখন? তখন লিন বুয়াং সামনে এসে বলে, আপনি কি ভাবছেন ফ্যামিলিয়নের কেউ আপনাকে চেনে না? আপনি যেখানে যান সেখানে ধ্বংস নিয়ে আসেন। আগে আপনি নাজহেন পিকে গিয়েছিলেন আর সবাই দেখেছিল ওটা কি অবস্থা হয়ে গিয়েছিল। পুরো পিকই ধ্বংস হয়ে গিয়েছিল। এখন আমাদের পিকের পেছনে পড়েছেন কেন? কিন্তু এবার সেটা হতে দেবো না আমরা। ওদের কথা শুনে লিহান বিরক্ত হয়ে সামনে এগোতেই সবাই একসঙ্গে পিছিয়ে যায়। যদিও তারা ভয় পাচ্ছিল, তবুও লং বোয়াং নিজের ডিসেবলদের আদেশ দেয়, দ্রুত ইয়াং ফ্যামিলিয়ন মাস্টারকে আমাদের ফরমেশনের শক্তি দেখাও। আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে সব ডিসেবল একসঙ্গে নিজেদের শর্ট মাটিতে গেঁথে দেয়। মুহূর্তের মধ্যে তারা টিয়ানি ইয়ান শর্ট ফরমেশন চালু করে। ফরমেশন সক্রিয় হতেই আকাশে বিশাল একটা স্পিরিচুয়াল শর্ট তৈরি হয়। তারপর সেটা বজ্রগতিতে লিহানের দিকে ছুটে আসে। অ্যাটাক প্রায় লিহানকে আঘাত করতে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তেই লিহান এক লাফে অ্যাটাকটা এড়িয়ে যায়। তারপর নিজের হাত মুষ্টিবদ্ধ করে শক্তিশালী থান্ডার পাঞ্চ ব্যবহার করে সেই স্পিরিচুয়াল শটটাই উল্টো তাদের দিকে ছুড়ে মারে। এক মুহূর্তে প্রচন্ড একটা বিস্ফোরণ ঘটে। ফরমেশন ভেঙে যায় আর এক আঘাতেই সব ডিসেবল মাটিতে ছিটকে পড়ে। কারো দাঁড়ানোর শক্তি ছিল না। সবাই এমন অবস্থা ছিল যা দেখে লিহান ঠান্ডা গলায় বলে, আর একবার আমার সঙ্গে ঝামেলা করার চেষ্টা করলে আমি সত্যি এই পিকটা ধ্বংস করে দেব। তবে আজ আমি লড়াই করতে আসিনি, আমি শুধু একটা বিষয় জানতে এসেছি। এরপর সে লং বোয়াং এর দিকে তাকিয়ে বলে, তোমরা আমার অজান্তেই ফ্যামিলিয়নের ভেতরে যা করছো সত্যি কি ভাবছো আমি কিছু জানি না? কিন্তু লিং বোয়াং এখনো তার কথা বিশ্বাস করতে চায় না। রাগে ফেটে পড়ে সে নিজের শর্ট তুলে নেয়। তারপরে লিহানের দিকে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু লিহান এবার একটুও নড়ল না। সে নিজের ঠান্ডার পাঁচ দিয়েই শর্টটা আঘাত করে থামিয়ে দিল। দুজনের শক্তিতে চারপাশে একটা সংঘর্ষের চাপ কেঁপে উঠলো। পিকের অনেক জায়গায় ভেঙে পড়তে শুরু করলো। লিহান ঠান্ডার চোখে তার দিকে তাকিয়ে বলল, এত ভয় পাচ্ছ কেন? এমন কি অপরাধ করেছি যে আমার সামনে তোমরা দাঁড়াতেই ভয় পাচ্ছ? একথা বলে সে
খালি হাতেই লং বয়াং এর স্পিরিচুয়াল সোর্ড ভেঙে চুরমার করে ফেললো। ভয়ঙ্কর শকওয়েভ এ লং বয়াং অনেক দূরে ছিটকে পড়লো এবং গুরুতর আহত হয়ে গেল। রক্তে কাঁচতে কাঁচতে সে বলে, ইয়ং ফ্যামিলিয়ান মাস্টার, এখন যেহেতু আপনি জেনেই গেছেন আর এটা লুকিয়ে রাখা সম্ভব নয়। আমরা ভেবেছিলাম সারা জীবন এই বিষয়টা সবার কাছ থেকে লুকিয়ে রাখবো, কিন্তু বুঝতে পারিনি আপনি আগেই জেনে যাবেন। তার কথা শুনে লিহান সঙ্গে সঙ্গে লং ওয়ানকে সতর্ক করে দেয়, সাবধান, ও স্পেল ব্যবহার করতে যাচ্ছে। লং ওয়ান ও সঙ্গে সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যায়, কিন্তু পরের মুহূর্তে এমন একটা ঘটনা ঘটে যেটা দেখে লিহান আর লং ওয়ান দুজনেই পুরো হতবাক হয়ে যায়। সবাই ভেবেছিল এল্ডার কোনো ভয়ঙ্কর স্পেল ব্যবহার করবে, কিন্তু সে নিজের স্পিরিচুয়াল পাওয়ার ছেড়ে দেওয়ার পর অ্যাটাক করার বদলে হঠাৎ করে নিজের দলকে থেকে অনেকজন মেম্বারকে নিয়ে সামনে চলে আসে, আর তাদের প্রত্যেকের হাতে ছিল নানা ধরনের মিউজিক ইনস্ট্রুমেন্ট। এ দৃশ্য দেখে লিহানের মুখে অভিব্যক্তি বদলে যায়। সে অবাক হয়ে বলে, এটা আবার কি হচ্ছে? এল্ডার লং লজ্জায় মাথা নিচু করে বলতে শুরু করে, মাস্টার, কাল্টিভেটর হওয়া মোটেও সহজ ছিল না। বাইরে থেকে সবাই ভাবে আমরা লিহাই ফ্যামিলিয়নের সম্মানিত এল্ডার, কিন্তু সত্যি হলো আমাদের সংসার চালানোর জন্য রাস্তায় নেমে এই মিউজিক ব্যান্ডের কাজ করতে হয়। সে দীর্ঘ শ্বাস ফেলে আবার বলল, দিনের পর দিন আমরা মানুষের সামনে গান বাজিয়ে টাকা উপার্জন করছি, না হলে পরিবারের পেট চলতো না। এতদিন ধরে এই বিষয়টা ফ্যামিলিয়নের সবার কাছ থেকে লুকিয়ে রেখেছিলাম, আজ আপনার সামনে এটা প্রকাশ হয়ে গেল। সত্যি বলতে খুব লজ্জা লাগছে। তার কান্নাকাটি শুনে লিহান বিরক্ত হয়ে হাত তুলে থামিয়ে দেয়, ব্যাস, আর একটা কথা নয়, তোমাদের ব্যক্তিগত জীবন নিয়ে আমার কোনো আগ্রহ নেই। এরপর সে সরাসরি জিজ্ঞেস করে, আমি জানতে চাই এই স্পেল কার? এল্ডার লং ওয়ান পুরো অবাক হয়ে যায়, স্পেল? কোন স্পেল? কোন স্পেলের কথা বলছেন আপনি মাস্টার? আমরা তো ভেবেছিলাম আপনি এই গোপন বিষয়টা জেনে ফেলেছেন, এটাই তো আমাদের একমাত্র সিক্রেট। এবার লিহান পুরো বিষয়টা বুঝতে পারে সে ভুল লোককে ধরে ফেলেছে। কিছুটা অস্বস্তি নিয়ে এসে বলে, ঠিক আছে, তোমরা যা করছিলে তাই করো, আমি আর তোমাদের বিরক্ত করব না। এ বলে সে আর লং ইয়ান সেখান থেকে বেরিয়ে আসে, আর পেছনে দাঁড়িয়ে থাকা সব এল্ডার আর ডিসাইপল একে একে তাদের মুখের দিকে তাকিয়ে ভাবছিল, আসলে ইয়ং ফ্যামিলিয়ান মাস্টার এখানে এসেছিল কেন? এরপর লিহান আবার মাস্টার ইফ্যাং এর কাছে ফিরে যায়। সব শুনে মাস্টার ইফ্যাং কিছুক্ষণ ভেবে বলে, যদি লিং বইয়াং না হয় তাহলে আমার সন্দেহ উটন কিউ এর উপর। সে আরো বলে, ও হচ্ছে জাইদান পিক এর এল্ডার, দেখতে শান্ত হলেও ভীষণ দ্রুত। পুরো ফ্যামিলিয়নে ওর মতো চালাক মানুষ খুব কম আছে। ও নিজের হ্যান্ড পয়জন এলেক্সের টেকনিকে এত বছর ধরে সবার কাছ থেকে লুকিয়ে রেখেছে। যদি সত্যি কিছু খুঁজে পেতে চান তাহলে ওর কাছে যান। মাস্টার ইফিং এর কথা শুনে লিহান আর লং ওয়ান এবার জাইদান পিকে পৌঁছে যায়, কিন্তু সেখানে গিয়ে তারা আগের মতো ঘটনা দেখতে পায়। পিকের এল্ডার তাদের পট আটকে দেয়, তারপর বলে, ফ্যামিলিয়ন মাস্টার, আমাদের পিকে আসার কারণ কি? আমাদের সঙ্গে আপনার তো কোনো সম্পর্ক নেই, তাই অনুগ্রহ করে এখান থেকে চলে যান, না হলে আমাদেরও ফাইট শুরু করতে হবে। লিহান এবার সময় নষ্ট না করে সে বলে, আমি শুধু একটা ইনভেস্টিগেশন করতে এসেছি, আমার পেছনে কি চালাচ্ছ তোমরা সেটা আমি জানবো না, তাই না? এটাই হচ্ছে তোমরা? একথা বলে সে নিজের পাওয়ার রিলিজ করে। ওপাশ থেকে এল্ডার নিজেও ডিসেবলদের অ্যাটাক করার নির্দেশ দেয়। তারপর পুরো পিক জুড়ে শুরু হয়ে যায় তুমুল ফাইট। চারদিকে শুধু চিৎকার, বিস্ফোরণ আর শর্টের শব্দ শোনা যাচ্ছিল। ফাইট শেষ হওয়ার পর পিকের এল্ডার পুরোপুরি মার খেয়ে মাটিতে পড়েছিল। সে কাঁদতে কাঁদতে লিহানে পা জড়িয়ে ধরে তারপর বলে, মাস্টার, এত বছর ধরে আমি লুকিয়ে লুকিয়ে এই এলাক্সার গুলো তৈরি করেছি, প্লিজ সব নিয়ে যাবেন না, অন্তত কিছু আমাদের জন্য রেখে দিন। লিহান এবার সব এলেক্সার লং ওয়ান এর হাতে তুলে দিয়ে বলে, একবার চেক করে দেখো তো ও সত্যি বলছে কিনা। লং ওয়ান পরীক্ষা করে জানিয়ে দেয়, হ্যাঁ, এগুলো সত্যি হিলিং এলেক্সার। এতক্ষণ লিহান পুরো ক্লান্ত হয়ে গেছে। সে এল্ডারদের দিকে তাকিয়ে বলে, ফ্যামিলিয়নের জিনিস লুকিয়ে রাখার সাহস কি হলো তোমার? একথা বলে সে একটা এলেক্সার ফেরত না দিয়ে সব নিয়ে সেখান থেকে চলে যায়। পেছনে দাঁড়িয়ে সব এল্ডার আর ডিসেবলরা নিজেদের কষ্টার্জিত এলেক্সার চলে যেতে দেখে ছোট বাচ্চাদের মতো কাঁদতে শুরু করে। এরপর মাস্টার ইফ্যাং এর তথ্য অনুযায়ী তারা আরেকটা পিকে যায়। সেখানে একটা ফিমেল এল্ডারকে তারা দেখে তাড়াতাড়ি এগিয়ে এসে বলে, মাস্টার, আমি তো খুব ছোট্ট একটা বিজনেস করছি, এতটুকু বিষয় নিয়ে ফাইট করার কি দরকার ছিল? চাইলে সরাসরি জিজ্ঞেস করলে তো হতো। লিহান ব্রুকুসকে বলল, কি বিজনেস? মহিলা এল্ডার হেসে উত্তর দিল, আমি একটা বিউটি পার্লার চালাই। সে লিহানের দিকে তাকিয়ে মুচকি এসে বলল, চাইলে আপনার আইব্রো ও সুন্দর করে দিতে পারি। আপনি এখনই অনেক স্মার্ট, কিন্তু আমাদের স্কিল দেখলে আরো হ্যান্ডসাম হয়ে যাবেন আপনি। আপনার জন্য একদম ফ্রি করে দিব। এই বলে সে লিহানের একদম কাছে চলে আসে। লিহানের মুখ মুহূর্তের মধ্যেই অন্ধকার হয়ে যায়। সে তাড়াতাড়ি কয়েক কদম পিছিয়ে গিয়ে বলে, একদমই না। তারপর সে এক মুহূর্ত নষ্ট না করে সেখান থেকেও বের হয়ে যায়। ফিমেল এল্ডার এর পিক থেকে বের হয়ে আসার পর লিহান সব জায়গা থেকে জব্দ করা জিনিস নিয়ে আবার মাস্টার ইফ্যাং এর কাছে ফিরে আসে। সবকিছু দেখে মাস্টার ইফ্যাং হালকা এসে বলল, মাস্টার, দেখলেন তো আমার আন্দাজ একদমই ভুল ছিল না। আপনি যেসব পিকে গেছেন প্রত্যেকে আপনার কাছ থেকে কিছু না কিছু লুকিয়ে রেখেছিল। এবার শুধু আপনাকে সেই ব্যক্তি সম্পর্কে একটু বিস্তারিত তথ্য দিন। আমি কথা দিচ্ছি আসল মানুষটাকে খুঁজে বের করব। কিন্তু সারাদিন ধরে একের পর এক আজব ঘটনা দেখে লিহানের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে টেবিলে জোরে হাত মেরে বলে, চুপ করো, তোমার কথায় আমি আর বিশ্বাস করব না। সারাদিন ধরে অনেক কাজ করেছো আমাকে। কেউ রাস্তায় মিউজিক ব্যান্ড চালায়, কেউ আবার এলিক্সার লুকিয়ে রেখেছে, আবার কেউ বিউটি
বিউটি পার্লার চালাই। আমার পুরো একটা দিন নষ্ট হয়ে গেল। লিহানের রাগ দেখে মাস্টার ইফেং আরো একটা কথা বলার সাহস পেল না। এদিকে লং ওয়ান শান্তভাবে বলল, আমরা 4টা পিকই চেক করে ফেলেছি, তার মানে এখন সন্দেহ করার মতো আর একজনই বাকি আছে। লিহান তার দিকে তাকায়। লং ওয়ান ধীরে ধীরে বলল, আসি হচ্ছে আমাদের অ্যাক্টিং ফ্যামিলিয়ন মাস্টার। সিন বদলে চলে যায় এবার বর্তমানে ফ্যামিলিয়ন মাস্টারের কাছে। ঠিক সেই সময় 4টি পিকের এল্ডার একসঙ্গে তার কাছে এসে লিহানের বিরুদ্ধে অভিযোগ করতে শুরু করেছে। তারা রাগে ফুসতে ফুসতে বলে, কারেন্ট ফ্যামিলিয়ন মাস্টার, ইয়ং ফ্যামিলিয়ন মাস্টার আমাদের পিকে ঢুকে বিনা কারণে ফাইট করেছে। আরেকজন বলে, আমরা যত এলেক্সার বানিয়েছিলাম সব নিয়ে গেছে। ফিমেল এল্ডার মুখ খুলিয়ে বলে, ও জোর করে আমার কাছ থেকে মেকআপ করিয়ে নিল আর 1টা টাকাও দিল না। আরেকজন এল্ডার কাঁদো কাঁদো গলায় বলে, আমাকে তো কোনো কথা না বলে মারধর করে চলে গিয়েছে। তার দিক থেকে একসঙ্গে অভিযোগ শুনে কারেন্ট ফ্যামিলিয়ন মাস্টার বিরক্ত কণ্ঠে গর্জন করে ওঠে, চুপ করো, সবাই চুপ করো। তার কণ্ঠে রাগ শুনেই সব এল্ডারের মুখ চুপ হয়ে যায়। ঠিক তখনই হঠাৎ একটা ভয়ঙ্কর শর্ট অ্যাটাক বজ্রগতিতে তার দিকে ছুটে আসে। কারেন্ট ফ্যামিলিয়ন মাস্টার নিজের স্পিরিচুয়াল পাওয়ার দিয়েই মাঝপথে অ্যাটাকটা থামিয়ে দেয়। তারপর সে একটা শর্ট অ্যাটাক লিহানের দিকে ছুঁড়ে মারে। এদিকে আশেপাশে থাকা সব এল্ডার হতবাক হয়ে যায়। তারা বিশ্বাসই করতে পারছিল না যে লিহান সরাসরি কারেন্ট ফ্যামিলিয়ন মাস্টারকে অ্যাটাক করেছে। সবাই তার পেছনে গিয়ে লুকিয়ে পড়ে। একজন চিৎকার করে বলে, দেখেছেন মাস্টার, ও এখন আপনাকেও চ্যালেঞ্জ করছে। মাস্টার সং লিহান এর দিকে তাকিয়ে শান্ত করলে জিজ্ঞেস করে, এই আচরণের মানে কি? লিহান নিজে শর্ট তুলে উত্তর দেয়, মানে খুব সহজ, আমি তোমাকে ফাইট করার জন্য চ্যালেঞ্জ করছি। এই বলেই সে প্রচন্ড গতিতে সামনে ঝাঁপিয়ে পড়ে। সং নিজের স্টোরেজ বক্স থেকে একটা আর্টিফ্যাক্ট বের করে। পরের মুহূর্তেই সে বক্সের ভেতর থেকে একটা বিশাল গ্রিন ড্রাগন বের হয়ে আসে। লিহানের পথ আটকে দাঁড়ায় সে। সং নিজের সব শক্তি দিয়ে ড্যাগারটাকে নিয়ন্ত্রণ করছিল, কিন্তু লিহান সে শুধু সামান্য চাপ প্রয়োগ করতেই গ্রিন ড্রাগন মুহূর্তের মধ্যে টুকরো টুকরো হয়ে বিস্ফোরিত হয়ে যায়। ড্রাগন ধ্বংস হতেই সং নিজেও প্রচন্ড ব্যাকল্যাশ খেয়ে পেছনের দিকে একটা পিলারের সঙ্গে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়। এক ঝটকায় লিহান তার শটের অগ্রভাগ সং এর গলা ঢুকিয়ে দেয়। চারদিকে দাঁড়িয়ে থাকা সব বিল্ডার স্তম্ভ হয়ে যায়। তাদের চোখের সামনে কারেন্ট ফ্যামিলিয়ন মাস্টার পরাজিত। লিয়ান ঠান্ডা গলায় বলে, অনেক আগেই বুঝে গিয়েছিলাম তোমার শরীরে আর কোনো স্পিরিচুয়াল পাওয়ার অবশিষ্ট নেই। সং তিক্ত এসে মাথা নিচু করে, হ্যাঁ, অনেক বছর আগেই আমার কাল্টিভেশন সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল, কিন্তু ফ্যামিলিয়ন মাস্টার এর পথ ধরে রাখার জন্য আমাকে শক্তিশালী হওয়ার অভিনয় করতে হয়েছে। আর মাস্টারের বানানো সিল এর কারণে কেউ কখনো আমার আসল অবস্থা বুঝতে পারেনি। একথা শুনে আশেপাশে থাকা সব এল্ডাররা ভেতর থেকে রেগে গেলেও পরিস্থিতি সামলানোর জন্য তারা চেষ্টা করে। তারা দ্রুত বলে, ইয়ং ফ্যামিলিয়ন মাস্টার, রাগ করবেন না, এই ব্যাপারটা আমরা সবাই আগেই জানতাম। লিহান বুঝে যায় তারা মিথ্যে বলছে, তবুও সে কিছু না বলেই চুপচাপ দাঁড়িয়ে থাকে। সং আবার বলতে শুরু করে, বহু বছর আগে আমি নতুন নতুন স্কিল শেখার চেষ্টা করছিলাম, কিন্তু অতিরিক্ত পাওয়ার ব্যাকল্যাশ হওয়ার কারণে আমার কাল্টিভেশন পুরো ধ্বংস হয়ে যায়। এরপর থেকে আমি আর কোনোদিন যুদ্ধ করতে পারিনি, শুধু এই পথটুকু ধরে রেখেছি। একথা বলেই সে হঠাৎ লিহানের শর্ট দু হাতে ধরিয়ে নিজের বুকের ভেতরে ঠেলে দেয়। ঘটনা এত দ্রুত ঘটেছিল যে লিহান নিজেও কয়েক সেকেন্ডের জন্য হতবাক হয়ে যায়। চারপাশের এল্ডাররা তাড়াতাড়ি সংকে ধরে ফেলে। তারা সবাই বলতে থাকে, চিন্তা কিছু নেই মাস্টার, শুধু সামান্য আহত হয়েছেন, পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আছে। এদিকে একজন ফিমেল এল্ডার লং ওয়ানের দিকে তাকিয়ে বলে, তোমার মাস্টারকে বোঝাও, তিনি যদি এভাবে সবাইকে অ্যাটাক করতে থাকেন তাহলে পুরো লিহাই ফ্যামিলিয়ন শেষ হয়ে যাবে। বাইরের শত্রুরাও যদি ফ্যামিলিয়নের এই অবস্থা জানতে পারে তাহলে তারা সঙ্গে সঙ্গে অ্যাটাক করে দিবে। লং ওয়ান দৃঢ় কণ্ঠে উত্তর দেয়, আমি আমার মাস্টারের উপর পুরো বিশ্বাস করি, তিনি যা করেছেন নিশ্চয়ই তার পেছনে কোনো কারণ আছে। লিহান চুপচাপ নিজের শট ফিরিয়ে নেয়। ঠিক তখনই একজন ডিসাইপল দৌড়াতে দৌড়াতে ভেতরে ঢুকে পড়ে, কিন্তু আহত সংকে দেখেই সে কয়েক সেকেন্ডের জন্য থমকে যায়। লিহান তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে? ডিসাইপল দ্রুত হাঁটু গেড়ে বসে রিপোর্ট দেয়, মাস্টার, হিউম্যান ওয়ার্ল্ডের ডঙ্গাল সিটিতে হঠাৎ অসংখ্য মনস্টার দেখা গিয়েছে। ইনভেস্টিগেশন করে জানা গেছে ওরা প্রায় 300 বছর আগের মনস্টার। এই খবর শুনে সবাই হতবাক হয়ে যায়। একজন এল্ডার বলে, কিন্তু 300 বছর আগের সব মনস্টার তো অনেক আগে মারা গিয়েছিল, তাহলে আবার ফিরে এলো কি হবে? অন্যদিকে এল্ডার হুইয়ের চোখে তখন শুধু লাভের হিসাব। সে হেসে বলে, এত সমস্যা কোথায়? সব মাস্টার মেরে ফেলবো, ওদের ব্লাড দিয়ে এলেক্সার বানাবো, মিট দিয়ে কাল্টিভেশনদের ন্যারেশন তৈরি করব, অনেক টাকা রোজগার করব। আর ইয়ং ফ্যামিলির মাস্টার যে এলেক্সার গুলো নিয়ে গেছেন সেগুলো আবার কিনে ফেলবো। ফিমেল এল্ডার মাথা নেড়ে বলল, সমস্যা হলো ডঙ্গল সিটি অনেক দূরে, আমরা পৌঁছানোর আগেই সব যদি শেষ হয়ে যায়। সবাই তখন আলোচনা করছে, তখনই লিহান গভীর চিন্তায় ডুবে যায়। তার মনে হতে থাকে পুরনো সব ঘটনা, পুরো ঘটনা যেন কারো পরিকল্পনা। এটা কি সেই 5 ইমর্টালদের কাজও হতে পারে? তাদের মধ্যে দুজন তো আগেই মারা গেছে। ঠিক তখনই কারেন্ট ফ্যামিলিয়ন মাস্টার চারদিকে তাকিয়ে বলে, তাহলে বলো ডঙ্গল সিটিতে কাদের পাঠানো উচিত? সব এল্ডার একসঙ্গে লিহানের দিকে তাকিয়ে থাকে, কারণ এবার সিদ্ধান্ত নেওয়ার পালা ইয়ং ফ্যামিলিয়ন মাস্টারের। আসলে মাস্টার সং ও লিহানকেই সেখানে পাঠানোর চেষ্টা করছিল, কিন্তু লিহান উল্টো তাকে প্রশ্ন করে, এখানকার ফ্যামিলির মাস্টার তুমি, তাহলে এই সিদ্ধান্ত আমার কাছে কেন চাইছো? তুমি নিজেও তো ঠিক করতে পারো কাকে পাঠাবে। সং শান্তভাবে উত্তর দেয়, তুমি এখন ইয়ং ফ্যামিলির মাস্টার, তোমার উপর আমার সম্পূর্ণ ভরসা আছে।
আছে, তাই এই সিদ্ধান্তটা তোমাকে নিতে হবে। এরপর সে জানায় বিস্ট যেখানে দেখা দিয়েছে সেখানে অনেক ট্রেজার রয়েছে, তবে সেই সঙ্গে বিশাল রিস্কও আছে, কারণ ওই বিস্ট ইতিমধ্যে আশেপাশে 10টা গ্রামকে ধ্বংস করে ফেলেছে। লিহান কিছু বলার আগেই লং হুয়ান চোখের ইশারায় তাকে না যেতে বলে দেয়, কিন্তু লিহান হালকা এসে বলে যেখানে ট্রেজার আছে সেখানে রিস্ক থাকবেই, আর সেই কারণেই তো আমার যাওয়া উচিত। লিহানের কথা শুনে কয়েকজন এল্ডার সঙ্গে সঙ্গে যাওয়ার প্রস্তাব দেয়। তারা বলে ট্রেজার পেলে অর্ধেক অর্ধেক ভাগ হবে, আর জায়দান পিকের এলেক্সার ও লিহানের ফ্যামিলিয়নের ভাগ করে দেওয়া হবে। কিন্তু লিহান তাদের থামিয়ে দিয়ে বলে এইসবের কোনো দরকার নেই। তারপর সে লং হুয়ানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে তুমি কি আমার সঙ্গে যাবে? লং হুয়ান কোনো দ্বিধা না করে রাজি হয়ে যায়। এরপর লিহান আর লং হুয়ান রওনা দেয় ডংলিং সিটির দিকে। জঙ্গলে পৌঁছাতেই তারা অসংখ্য মৃতদেহ দেখতে পায়। প্রথমে মনে হচ্ছিল বিস্টটাই সবাইকে মেরে ফেলেছে, কিন্তু ভালো করে তদন্ত করার পর লিহান বুঝতে পারে আসলে ট্রেজারের লোভে মানুষরাই একে অপরকে হত্যা করেছে। লং হুয়ান বলে প্রথমে আমাদের বিস্টের অবস্থান খুঁজে বের করতে হবে। তখন লিহান তার ছোট্ট ফক্স স্পিরিটকে ডেকে বলে ফক্সি এবার তোমার কাজ শুরু করো। কিন্তু ফক্সি তাড়াতাড়ি তাকে থামিয়ে দিয়ে ফিস ফিস করে বলে ওর সামনে আমার আসল পরিচয় নিও না, যদি ও জেনে যায় আমি কে তাহলে আমাকে মেরেই ফেলবে। ঠিক তখনই লং হুয়ান শান্তভাবে বলে আমি জানি তুমি 9 টেল ডেমন ফক্স, কিন্তু তোমাকে মারার আমার কোনো ইচ্ছা নেই। লিহান হেসে বলল দেখলে তো, এখন নিশ্চিতভাবে তোমার কাজ শুরু করো। এরপর ফক্সি তার পাশের মৃতদেহগুলোকে শুকতে শুরু করে। কিছুক্ষণ পর সে একটা অদ্ভুত ফুলের গন্ধ পায়। সেই গন্ধ অনুসরণ করতে করতেই সে পৌঁছে দেয় এক বিশাল বিস্টের সামনে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো বিস্টটা তখন মাটিতে পড়েছিল, যেন সে অনেক আগে মারা গেছে। জিয়া সবার আগে বিস্টটার উপর উঠে দাঁড়িয়ে অবাক হয়ে বলে তোমরা তো বলছিলে যে এই বিস্টটা 10টা শহর ধ্বংস করে ফেলেছে, তাহলে এটার অবস্থা এমন হলো কিভাবে? আর যদি কেউ এটাকে মেরে ফেলে থাকে তাহলে সে এখন কোথায় আছে? ঠিক তখনই লং হুয়ান জিয়াকে লক্ষ্য করে বলে এই মেয়েটাকে মনে হচ্ছে অনেকক্ষণ ধরেই আমাদের অনুসরণ করছে। জিয়া সঙ্গে সঙ্গে লিহানের পাশে এসে হাসতে হাসতে বলে আমি আসলে ওর ওনার। ছোটবেলায় ওর পরিবারকে আমার কাছে বিক্রি করে দেওয়া হয়েছিল, তারপর থেকে ও আমার কাছে ঋণ শোধ করছে, তাই আমাকে সম্মান করে কথা বলো। জিয়ার এই আজগুবি গল্পগুলো শুনে লিহান বিরক্ত হয়ে চিৎকার করে ওঠে। তারপর বলে একবারের জন্য হলেও তোমার বাজে কথাগুলো বন্ধ করবে। ঠিক তখনই হঠাৎ মাটিতে পড়ে থাকা বীজটা প্রচন্ড গর্জন করে উঠে দাঁড়ায়। সবাই বুঝতে পারে ওটা মোটাও মারা যায়নি। হঠাৎ জীবিত হয়ে উঠে বীজটা এক মুহূর্ত দেরি না করে বিশাল থাবা দিয়ে সবাইকে আক্রমণ করে। তবে লিহান, লাংহুয়ান আর জিয়া দ্রুত সরে গিয়ে অ্যাটাকটা এড়িয়ে যায়। এবার বীজটার দিকে ভালোভাবে তাকিয়ে দেখে তার পুরো শরীর জুড়ে অসংখ্য গভীর ক্ষত। এই রক্তক্ষরণ হওয়ার পরও সে কিভাবে এখনো বেঁচে আছে সেটাই কারোর মাথায় ঢুকছিল না। লংহুয়ান অবাক হয়ে বলে এত গুরুতর আহত হওয়ার পরও এটা দাঁড়িয়ে আছে কিভাবে? এই অবস্থায় তো ওর অনেক আগে মারা যাওয়ার কথা। জিয়া বীজটার দিকে তাকিয়ে হালকা এসে বলে এটা আসলে জীবিত নয়, এটা একটা জম্বি বীজ। কেউ একজন এটাকে বাইরে থেকে কন্ট্রোল করছে। এখন আসল মজার বিষয় হলো এত বড় বীজটাকে কে নিয়ন্ত্রণ করছে। কথা শেষেতেই বীজটা আবার তাদের দিকে ঝাঁপিয়ে পড়ে। এবার লংহুয়ান নিজের সামনে এগিয়ে যায়। লিহান তাকে থামায় না, কারণ সে জানতো নিজের মাস্টারের শক্তি কতটা। লংহুয়ান সঙ্গে সঙ্গে স্পিরিচুয়াল লাইট দিয়ে শক্তিশালী অ্যাটাক ছুড়ে মারে, কিন্তু অবাক করার বিষয় হলো বীজটা নিজের হাত দিয়ে সেই অ্যাটাকটা আটকে দেয়, যদিও তার হাত আরো ক্ষতবিক্ষত হয়ে যায়। এরপর বীজটা নিজের বিশাল লেজ ঝুলিয়ে পাল্টা আঘাত করে ফক্সি অল্পের জন্য প্রাণে বেঁচে যায়। সুযোগ বুঝে লংহুয়ান বীজটার শরীরে উপর ঝাঁপিয়ে পড়ে। তারপর ফ্রোজেন ব্লেড টেকনিক ব্যবহার করে একের পর এক আঘাত করতে থাকে। পুরো এলাকা বরফে ঢেকে যায় আর বীজটা যন্ত্রণায় চিৎকার করতে থাকে। তবুও সে হার মানেনি, বরং মাঝ আকাশে থাকা লংহুয়ানকে লেজ দিয়ে জোরে আঘাত করে। এটা দেখে জিয়া বিরক্ত হয়ে লিহানকে বলে তুমি কেমন মাস্টার, নিজের ডিসেবলকে এত কষ্ট করতে ইচ্ছো আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো? লিহান শান্ত গলায় উত্তর দেয় ও অনেক বছর পিকে বসেছিল, এখন একটু নড়াচড়া করুক। এতদিনে পাওয়ারে তো জং ধরে গেছে তার, সেটা ঝেড়ে ফেলুক। অর্থাৎ লিহানের পুরো নিজের মাস্টারের উপর পুরো বিশ্বাস ছিল। তারপর লংহুয়ান আবার শট তুলে আইসে ডাক ছুড়ে মারে। এবার বীজ বরফের মধ্যে জমে যায়। এক মুহূর্তের মধ্যেই বীজটার শরীর টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ে। লংহুয়ান স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল যতই শক্তিশালী বীজ হোক না কেন আমার এই অ্যাটাক থেকে বেঁচে ফিরতে পারবে না। কিন্তু ঠিক তখনই একটা অদ্ভুত ঘটনা ঘটে। মরা বীজটা শরীর থেকে ধীরে ধীরে সবুজ রঙের কুয়াশা বের হতে শুরু করে। ফক্সি সেটা দেখে আতঙ্কিত হয়ে যায়। লিহান জিজ্ঞেস করে এটা কি ধরনের ফগ? ফক্সির সঙ্গে সঙ্গে উত্তর দেয় এটা পয়জন প্ল্যান্টের স্পোর। মৃতদেহ থেকে যে গন্ধ পাচ্ছিলাম সেটা এই প্ল্যান্টের ছিল। কথা শেষ হতেই বীজটির শরীর থেকে অসংখ্য সবুজ টেন্ট্রিকাল বের হয়ে আসে। মুহূর্তের মধ্যে সেগুলো পুরো বীজটাকে জড়িয়ে ফেলে।
সবকিছু দেখে লংহন বুঝে যায় এই প্ল্যান্টটি বীজটাকে আবার নাড়াচড়া করা ছিল। জিয়া গম্ভীর হয়ে বলে, কেউ ইচ্ছা করেই এই পয়জন প্ল্যান্ট ব্যবহার করেছে, কারণ সাধারণভাবে এই প্ল্যান্ট শুধু বীজ ছড়ায়, কিন্তু কেউ একজন এটাকে ব্যবহার করে মৃতদেহ পর্যন্ত নিয়ন্ত্রণ করতে শিখিয়ে ফেলেছে। এরপর জিয়া চারপাশে ওরা অনুভব করে বলে, এই জায়গায় ওরা আমার খুব পরিচিত লাগছে। লিহান সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করে, এটা কি ডিভাইন রিলমের ওরা? জিয়া মাথা নেড়ে বলল, নিশ্চিত করে বলতে পারছি না, কিন্তু ব্যাপারটা খুবই খারাপ হতে পারে। কিন্তু ঠিক তখনই পুরো মাটি কেঁপে ওঠে। মুহূর্তের মধ্যেই আগের বীজটির মতো আরো 3টা বীজ এসে হাজির হয়। লংহন আবার ফাইট করার জন্য প্রস্তুত হয়, কিন্তু লিহান তাকে থামিয়ে বলে, তুমি অনেক কষ্ট করেছো, এবার তোমার ডিসাইপলকে একটু কষ্ট করতে দাও। এ বলে সে নিজের সিক্রেট ওয়েপেন বের করে সেটাকে ছোট্ট একটা ড্রেগারে রূপান্তরিত করে পরের মুহূর্তে চোখের পলকেই একটা স্ল্যাশ মারে, আর 3টা বিস্ট একসঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে। লিহানের স্পিড এতটাই ভয়ঙ্কর ছিল যে কেউ বুঝতেই পারছিল না কখন সে অ্যাটাক করলো আর কখন ফাইটটা শেষ হয়ে গেল। বিস্ট গুলোকে শেষ করে লিহান বলে, চলো এবার ডংলিং সিটিতে যাওয়া যাক। লিহান, লংহন আর জিয়া তখন ডংলিং সিটির ভেতরে ঢুকে তখন সামনে যে দৃশ্যটা দেখতে পায় সেটা সত্যি ভয়ঙ্কর ছিল। পুরো শহরটা ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে, চারদিকে শুধু ভাঙা বাড়ি, লাশ আর অদ্ভুত সব লতা পাতা ছড়িয়ে আছে। সবচেয়ে ভয়ের বিষয় হলো পুরো শহরে একটা জীবিত মানুষও নেই। চারপাশে দেখে লংহন বলে, যেদিকে তাকাচ্ছি না কেন শুধু এই অদ্ভুত বেঞ্চ গুলো দেখা যাচ্ছে, মনে হচ্ছিল আমরা ধীরে ধীরে এদের মূলের দিকে এগিয়ে যাচ্ছি। ফক্সি চারপাশে ভালোভাবে দেখে বলে, এই প্ল্যান্ট সাধারণত গাছ নয়, এটা জীবিত প্রাণীর কনসিয়াসনেস শোষণ করে নিজের শক্তি বাড়ায়। যত বেশি মানুষ বা বীজ পাবে তত দ্রুত ছড়িয়ে পড়বে। লিহান সবাইকে সতর্ক করে দিয়ে বলে, সাবধানে থাকো, যতক্ষণ আমরা জীবিত আছি ততক্ষণ এই প্ল্যান্টটা আমাদেরও শিকার বাড়ানোর চেষ্টা করবে। এই শুনে ফক্সি ভয়ে কাঁপতে কাঁপতে বলে, তাহলে যে বীজটাকে আমরা মেরেছিলাম সেটাও এই প্ল্যান্টের নিয়ন্ত্রণে ছিল, অর্থাৎ পুরো শহরটাই বীজ নয়, এই প্ল্যান্টটি ধ্বংস করেছে। এখন তো রহস্যের সমাধান হয়ে গেল, আমরা কি এবার বাড়ি যেতে পারি? কিন্তু লিহান তার কথায় একদমই পাত্তা দিল না। ফক্সি এবার লংহনের কাছে গিয়ে মিনতি করে, বিউটিফুল মাস্টার, আপনি অন্তত ওনাকে বুঝান। লংহন হালকা এসে বলল, তোমার কাল্টিভেশন এখনো অনেক কম, তাই সবচেয়ে নিরাপদ জায়গা হলো তোমার মাস্টারের কাছে থাকা। অজ্ঞাত ফক্সি মুখ ভার করে তাদের পেছনে হাঁটতে শুরু করলো। এমন সময় জিয়া পেছন থেকে ফক্সিকে ধরে মজা করে বলল, তুমি না 9-tailed ডিমন ফক্স, তাহলে একটা ছোট্ট প্ল্যান্টকে এত ভয় করছো কেন? ফক্সি সঙ্গে সঙ্গে বুক ফুলিয়ে বলে, কে বলেছে আমি ভয় পাচ্ছি? আমি ফক্স ক্ল্যানের লিডার, এর চেয়েও বড় বড় বিপদের আমি মুখোমুখি করেছি। জিয়া দুষ্টু এসে বলল, তাই নাকি? আমি তো ভাবছিলাম তোমাকে প্রোটেক্ট করব, কিন্তু যেহেতু তুমি এত সাহসী তাহলে তার আর দরকার নেই। এই বলে সে ফক্সিকে হালকা ধাক্কা দিয়ে দূরে ছেড়ে দেয়। ফক্সি উঠে দাঁড়িয়ে এর আগে গজগজ করতে শুরু করে, তারপর বলে, কি ভয়ঙ্কর মেয়েটা, আমি পাগল ছিলাম যে এদের সঙ্গে এখানে এসেছি, আর কখনো এদের সঙ্গে কোথাও যাব না। কিন্তু কথাটা শেষ হতেই পাশের এক লিভিং ডেড হঠাৎ নড়ে ওঠে। এটা দেখে ফক্সি ভয়ে চিৎকার করে দৌড়ে পালাতে শুরু করে। এদিকে লিহান, লংওয়ান আর জিয়া অনেকটাই সামনে চলে যায়। একা হয়ে যাওয়ায় ফক্সি জোরে জোরে তাদের ডাকতে শুরু করে। লিহান সঙ্গে সঙ্গে বুঝে দেয় ফক্সি পথ হারিয়ে ফেলেছে। জিয়া বিরক্ত হয়ে বলে, এই স্টুপিড ফক্স আবার কোথায় গেল? লিহান বলে, এখন আগে ফক্সিকে খুঁজে বের করা যাক। তারা আরো কিছুটা এগিয়ে যেতেই সামনে একটা বিশাল গর্ত দেখতে পায়। চারপাশে সব ভেন যেন ওই গর্তে থেকে বের হয়ে আসছে। ঠিক তখনই গর্তের ভেতর থেকে ফক্সের চিৎকার শোনা যায়। সে বারবার লিহানকে ডাকছিল, সে ভয়ঙ্কর কোনো বিপদে পড়েছে। লংওয়ান সঙ্গে সঙ্গে নিচে নামতে চাইলে লিহান তার হাত ধরে তাকে থামিয়ে দেয়। সে হেসে বলে, আমি থাকতে আমার মাস্টারকে রিস্ক নিতে হবে কেন? এ বলে সে এক লাফে সে অন্ধকার গর্তের মধ্যে ঝাঁপ দেয়। 1 সেকেন্ডও দেরি না করে লংওয়ানও তার পিছে ঝাঁপ দেয়। ওদের দুজনকে দেখে জিয়াও হেসে বলল, এদের দেখে কে বলবে মাস্টার আর ডিসাইপল দুজনেই একে অপরের জন্য জীবন দিতে প্রস্তুত আছে। এ বলে জিয়াও নিজের ডিভাইন পাওয়ার ব্যবহার করে মুহূর্তের মধ্যে গর্তের মধ্যে টেলিপোর্ট হয়ে যায়। আর এখানে আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।